নমস্কার। শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন জয়তী জোয়ারদারের লেখা একটি ভয় ও সাসপেন্সে ভরা গল্প। গল্পের নাম ভয়। সকাল থেকে ওয়েদারটা বেশ বাজে পড়েছে। সন্দীপ আজ অফিস থেকে যখন ফিরল তখন বেশ ভিজে গেছে। ক্রমাগত ঝিরঝির করে বৃষ্টিটা হয়েই চলেছে সকাল থেকে, সাথে আবার দমকা হাওয়া। ভিজে অবস্থায় সন্দীপ ঘরে ঢুকে ওর হাতে ছাতাটা নামিয়ে রাখলো। ভাগ্যিস আজ বাইকটা নিয়ে যায়নি। শহর থেকে সামান্য দূরে ওর অফিসটা। আজ অফিসের গাড়িতেই গিয়েছিল। ফেরার পথে কিছু জিনিস কেনার ছিল, সেটা কিনতে গিয়েই এই অবস্থা। শর্মিষ্ঠা দরজাটা বন্ধ করে দিল। এইটুকু সময়ের মধ্যেই ভেতরে জলের ছিটে এসে খানিকটা ভিজিয়ে দিয়েছে। শর্মিষ্ঠা বাথরুমে সন্দীপের শুকনো জামা কাপড়গুলো রেখে একটা শুকনো কাপড় নিয়ে এলো আর সন্দীপের ব্যাগটা ভালো করে মুছে রাখলো। ঘরের জলটাও মুছে ফেললো, নয়তো টুবলুটা যা দুরন্ত হয়েছে না, কখন এসে আছাড় খাবে। সন্দীপ ফ্রেশ হয়ে আসলে শর্মিষ্ঠা গরম গরম কফি ও পকোড়া নিয়ে এলো প্লেটে করে। সোফায় বসে গরম কফিতে চুমুক দিয়ে শরীরটা একদম ঝরঝরে হয়ে গেল। বাবাকে আসতে দেখে ছোট্ট টুবলু বাবুও হাজির। আসলে ও সারাদিন বাবাকে পায় না, তাই বাবা ফিরলেই সারাদিনের জমিয়ে রাখা গল্পের ঝুড়িটা উজাড় করে দেয় বাবার সামনে। সন্দীপও মন দিয়ে শোনে ওর গল্প রাশি। সন্দীপদের ছোট্ট পরিবার। বিয়ের কিছুদিন পরেই এখানে চলে এসেছে চাকরি সূত্রে। জায়গাটা কলকাতা থেকে অনেকটা দূরে, রাজস্থানের একটা ছোট্ট শহরে। কলকাতায় ওর বাবা মা ভাই বোনেরা সবাই থাকে। বোনেরা বিবাহিত ও দুই ভাই প্রতিষ্ঠিত এবং বিবাহিত। কলকাতার বাড়িটাও ওদের অনেক বড়, সবাই একসাথে থাকে। মানে যৌথ পরিবার বলতে যা বোঝায় তাই আর কি। শর্মিষ্ঠার বেশ ভালো লেগেছিল এই পরিবারটাকে। আসলে ও বাবা মার একমাত্র সন্তান, তাই ওর একাকিত্ব ভাবটা ও অনুভব করত। ওর এরকম একটা যৌথ পরিবারে বিয়ে হোক, মনে মনে এইটাই চাইতো। ঈশ্বর ওর ইচ্ছেটা পূর্ণ করেছিল ঠিকই, কিন্তু ভাগ্য বিধাতা ওর কপালে অন্য কিছু লিখে রেখেছিলেন। তার ফলস্বরূপ ওই সুদূর রাজস্থানে এসে পড়া। এবছর রাজস্থানের এদিকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। ওরা পালিতে আছে। পালি রাজস্থানের যোধপুরের একটা জেলা শহর। একে শিল্প শহরও বলা হয়ে থাকে। একসময় এটা বাণিজ্য কেন্দ্র ছিল। বান্ধি নদী তীরে এই শহরটা অবস্থিত। আরব সাগরের সাইক্লোনের ফলে এবার এদিকের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আসলে ধীরে ধীরে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাতে প্রকৃতি কখন কি যে রূপ ধারণ করবে তা বলাই মুশকিল। টিভির পর্দায় চোখ রাখলেই মোটামুটি খবর পাওয়া যায়। বাবা আর ছেলেতে বসে মন দিয়ে টিভি দেখছে। শর্মিষ্ঠা রান্নাঘর থেকে কথা বলে যাচ্ছে। কলকাতা থেকে শাশুড়ি মা ফোন করেছিলেন, এদিকে ওয়েদারের খবর দেখে বেশ চিন্তায় আছেন, ইত্যাদি ইত্যাদি। সন্দীপ জানে ওর মা সুদীপা দেবী সন্দীপের এই চাকরিটা মেনে নিতে পারেননি। আসলে উনি চান ওনার সব সন্তানকে একসাথে এক ছাদের তলায় নিয়ে বাঁচতে। যখন এই চাকরিটার খবর পেলেন তখন থেকেই গজগজ করে যাচ্ছিলেন। ওনার স্বামী সুবিমল বাবু স্ত্রীকে বারবার বোঝাতে চেষ্টা করছিলেন যে লোকে চাকরি পায় না। বর্তমান প্রতিযোগিতার বাজারে সন্দীপ এত ভালো চাকরি পেয়ে চাকরিটা ছেড়ে দেবে, তা কখনোই হয় না। তাছাড়া ওর সংসার আছে, একটা ছোট বাচ্চা আছে, ওদেরও তো ভবিষ্যৎ বলে কিছু আছে। ও তো আর জঙ্গলে যাচ্ছে না, বিদেশেও নয়, এই দেশেরই এক রাজ্যের ছোট্ট জেলায় যাচ্ছে। এত চিন্তার কিচ্ছু নেই। হাজার হাজার বাঙালি ছেলে বাইরে থাকে, তাদের কোনো সমস্যা হয় না, আর সন্দীপের হবে কেন? তাছাড়া ছুটি ছাটা তো আছেই।
তখন না হয় বাড়িতে চলে আসবেখন। কিন্তু হাজার হোক মায়ের মন তো, প্রতিদিন একবার ফোন করে খবর নেওয়া অভ্যেসে পরিণত করে ফেলেছিলেন তিনি। এইভাবেই চলে যাচ্ছিল বেশ। কিন্তু সুখ খুব বেশি দিন মানুষকে ভরিয়ে রাখতে চায় না। সে বড়ই চঞ্চল, আজ আছে তো কাল নেই। এ জীবনের এক বড় আজব খেলা। সন্দীপের জীবনেও নেমে এলো অসুখের কালো ছায়া। যার ঝাপটা ওদের শান্তিপূর্ণ জীবনে নিয়ে আসলো অমাবস্যার ঘোর অন্ধকার। ঘটনার শুরুটা হয়েছিল শর্মিষ্ঠার এক ছোট্ট আবদার রাখতে গিয়ে। এই ঘটনাটা যে ওদের জীবনটাকে এইভাবে নাড়িয়ে দিয়ে যাবে তা ভাবতেই পারেনি সন্দীপ বা শর্মিষ্ঠা। ওদের টুবলুর জীবনটাও যে ছিন্ন ভিন্ন করে দিয়ে যাবে এই ঘটনা, তা ওরা কোনোদিন কল্পনাতেও আনেনি। শর্মিষ্ঠার বেশ অনেক দিন থেকেই স্বাদ ছিল একটা সুন্দর মার্বেলের টেবিলের। ওরা যে বাড়িটাতে থাকে, বাড়িটা বেশ বড়, ওখানে একটা সুন্দর টেবিল বেশ মানাবে। ও বেশ কয়েকবার সন্দীপকে বলেছিল এ ব্যাপারে। সন্দীপ নানা কাজে ডুবে থাকে, ওর মাথা থেকে ব্যাপারটা পেরিয়েই গিয়েছিল বলতে গেলে। সেদিন বিকেলে অফিস থেকে ফেরার পথে হঠাৎ বাইকটা বিগড়ে গেল। কিছুতেই ঠিক করতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলো সন্দীপ, যদি সামনে কোথাও কোনো গ্যারেজ পাওয়া যায়। কিন্তু না, জায়গাটা বড়ই নির্জন, কোনো লোকজনও চোখে পড়ছে না। এদিকে আজ আবার আকাশটা সকাল থেকে গুম মেরে আছে। সন্দীপ কি করবে ভাবতে লাগলো। হঠাৎ একটু দূরে ওর চোখ গেল। ওখানে একটা বড় বাড়ি মনে হচ্ছে না? সন্দীপ এগিয়ে গেল বাড়িটার দিকে সাহায্যের আশায়। পায়ে পায়ে ও এসে পৌঁছালো বাড়িটার দরজায়। দূর থেকে অতটা বোঝা না গেলেও কাছে এসে দেখলো মস্ত বাড়ি। দেখে মনে হচ্ছে শহরের কোনো সম্ভ্রান্ত লোকের বাড়ি ছিল এক সময় এটা। বাড়িটা অনেক পুরনো হয়ে গেলেও সেই জৌলুসের ছাপ রয়ে গেছে ওর গায়ে। কিন্তু বাড়িটার চারপাশে ছড়িয়ে আছে চাপ চাপ নিস্তব্ধতা। এখানে কেউ আছে কিনা বোঝা যাচ্ছে না। সন্দীপ বিশাল লোহার জং ধরা গেটটা খোলার চেষ্টা করল। গেটটা ভয়ঙ্কর শব্দ করে খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো কুকুরের গম্ভীর গর্জন। ও একটু থমকে গেল। একটা বয়স্ক লোকের কণ্ঠ ভেসে এলো ভেতর থেকে। কে? সন্দীপ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এতক্ষণে একজন মানুষের গলা পাওয়া গেল তাহলে। এদিকে আকাশের কোণেও কখন যেন একটু একটু করে কালো মেঘের পরত পড়তে আরম্ভ করেছে, তা সন্দীপ খেয়ালও করেনি। এখন ঝড় আসলে দাঁড়াবারও কোনো উপায় নেই, বিপদে পড়তে হবে। আকাশের এ মাথা থেকে ও মাথায় বিদ্যুৎ চমকে যেতে ও চমকে উঠল। মুখ তুলে তাকালো আকাশের দিকে। সন্দীপ আগে কখনো এদিকটা দিয়ে বাড়ি ফেরেনি, তবে আজ কেন যে ছাতা ফিরতে গেল কে জানে। কপালে ওর মনে হচ্ছে বেশ দুর্ভোগ আছে। ওর সামনের দরজাটা বেশ শব্দ করে খুলে গেল, বেশ একটা ভয় ভয় ধরানো শব্দ। সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ। বয়স তার সারা শরীরে এঁকে দিয়েছে তার অস্তিত্ব। মুখটার চামড়ায় নানা আঁকিবুকি বুঝিয়ে দিচ্ছে অনেক বয়স হয়েছে ওনার। কিন্তু সন্দীপের একটা বিষয় একটু অবাক লাগলো। ভদ্রলোকের গলার স্বরটা ঠিক একটা যুবকের মতো। অবাক সন্দীপকে একটু চমকে দিয়ে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কাকে চাই? সন্দীপ ঘোর কাটিয়ে বলে উঠল, গাড়িটা খারাপ হয়ে গেছে, আকাশের অবস্থাও ভালো নয়, আমি এখানকার বাসিন্দাও নই। যদি কাছে পিঠে কোনো গ্যারেজ থাকে তার ঠিকানা বলে দেবেন। সন্দীপের কথা অসমাপ্ত রয়ে গেল। আকাশ ভেঙে নামল বৃষ্টি। বৃদ্ধ ভদ্রলোক বললেন, এই বৃষ্টিতে কোথায় যাবে বাবা, ভেতরে এসো। এইভাবে বাইরে দাঁড়িয়ে ভিজলে কাজের কাজ কিছু তো হবে না, কিন্তু মাঝখান থেকে অসুখে পড়বে তুমি। বৃষ্টিটা ধরুক, তারপর না হয় ব্যবস্থা করা যাবে। সন্দীপ বৃদ্ধের কথায় ভেতরে আসলো।
বেশ বড় বাড়ি, দেখে মনে হচ্ছে বনেদি বাড়ি, কিন্তু ভেতরে কেমন একটা চিমসে গন্ধ। বহুদিন জানলা দরজা বন্ধ থাকলে যেমন বিশ্রী গন্ধ হয়, ঠিক সেরকম। মাথার ওপর দিয়ে ডানা ঝাপটিয়ে কোনো পাখি উড়ে গেল যেন। সন্দীপ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। বৃদ্ধের কথায় ও চমকে উঠল। বৃদ্ধ বলে উঠল, এসো বাবা, এখানে বসো। বৃদ্ধের ইঙ্গিতে সামনে তাকাতেই সন্দীপ দেখল সোফা রয়েছে। সোফার কভারগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ দামি। ও এগিয়ে গেল ওই দিকে। এবার বৃদ্ধ কাউকে কিছু বলল দরজার দিকে তাকিয়ে। সন্দীপ কিন্তু কাউকে দেখতে পেল না। ও ভাবল ও হয়তো লক্ষ্য করেনি কেউ ছিল ওখানে। তবে একটা জিনিস ও বেশ বুঝতে পারছে, যখন থেকে ও এই বাড়িতে ঢুকেছে ওর কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। বাইরে কোথাও কড়াত শব্দে চারিদিক কাঁপিয়ে বাজ পড়ল। চমকে উঠল সন্দীপ। এই সময় ঘরে ঢুকলো একটি মেয়ে। মেয়েটির মুখ ঘোমটায় ঢাকা। সামনে খাবারের থালাটা নামিয়ে রাখলো। থালায় সাজানো বিভিন্ন ধরনের মিষ্টি ও থালার পাশে রাখলো এক গ্লাস শরবত। লাল রঙের শরবতটা দেখে ওই রকম পরিবেশে সন্দীপের হঠাৎ কেমন যেন ভয় ভয় লাগতে লাগলো। ওর মুখের দিকে তাকিয়ে বৃদ্ধ বলে উঠল, এই বাড়িতে তুমি প্রথম এলে বাবা, আমাদের অতিথি, তাই এই সামান্য কিছু খাবারগুলো খেয়ে নাও। মনে তো হয় অনেকক্ষণ আগে বেরিয়েছো। এই দুর্যোগ কখন যে থামবে কে জানে। আকাশটা তো আরো কালো হয়ে এসেছে। তুমি চিন্তা করো না, তোমার গাড়ির কোনো ক্ষতি হবে না। নাও, আর দেরি করো না, চটপট খাবারগুলো খেয়ে ফেলো তো। বেশ খিদেও পেয়েছিল সন্দীপের। একটু ইতস্তত করে সন্দীপ খাবারগুলোতে হাত লাগালো। সামনের কাচের জানলা দিয়ে দেখলো অন্ধকার হয়ে গেছে। বাইরেটা শুধুই কালো। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে বাইরেটার অন্ধকারের পর্দাটা ছিঁড়ে কয়েক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠছে। কেমন একটা শিহরণ জাগানো পরিবেশ তৈরি হয়েছে। হঠাৎ করে বৃদ্ধ ভদ্রলোক বলে উঠলেন, কি বাবা, ভয় করছে নাকি? আমতা আমতা করে সন্দীপ বলে উঠল, না না, ভয় কেন করবে, এই তো আপনারা আছেন। তবে চিন্তা হচ্ছে, বাড়িতে আমার স্ত্রীপুত্র আছে তো, ওরা চিন্তা করবে। ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু পাচ্ছি না ফোনে। বৃদ্ধ ভদ্রলোক বলে উঠলেন, সে কি, আর একবার দেখো তো, পেতেও পারো। বৃদ্ধের কথায় সন্দীপ পকেট থেকে মোবাইলটা বের করে দেখল। বাহ, নেট এসেছে মনে হচ্ছে। ও শর্মিষ্ঠাকে ফোন করলো। ওপাশ থেকে শর্মিষ্ঠার গলা পেয়ে সবকিছু জানালো। দুর্যোগ না কাটা অবধি শর্মিষ্ঠা ওকে বের হতে বারণ করলো। মনটা যেন একটু শান্ত হলো সন্দীপের এবার। সন্দীপ বুঝতে পারলো যে ওই ভদ্রলোকটি খুব সম্ভবত এই পরিবারের গৃহস্বামী। বয়স্ক হলেও ওনার পোশাক পরিচ্ছদে একটা আভিজাত্যের ছোঁয়া রয়েছে। ভদ্রলোক বলে উঠলেন, নাও, খেয়ে নাও বাবা, সংকোচ করো না, নিজের বাড়ির মতন মনে করো না। বাইরে বৃষ্টিটা আরো জোরে নামলো। মনে হচ্ছে আজ আর থামবে না। এর সাথে শুরু হলো মেঘের গর্জন। এই বাড়ির কাছাকাছি কোনো প্রাণীর ডাক শোনা গেল। বেশ হাড় হিম করা আওয়াজ। আচমকা শুনলে বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। ওই ডাকটা শুনে একটু চমকে উঠল সন্দীপ। বৃদ্ধ ভদ্রলোকটি একটু হেসে উঠে বললেন, ভয় পেলে নাকি বাবা? ও আমার পোষ্য, থাকে এই বাড়িতে। ও একা নয়, আরো আছে। আসলে কি বলতো, এই নির্জন জায়গায় এত বড় বাড়িতে পড়ে থাকি তো, ওই আর কি, সাবধানতা। তার মানে ওরা আপনার পোষা কুকুর? কিন্তু এই প্রথম শুনলাম যে কুকুরের আওয়াজ এত ভয়ঙ্কর। বৃদ্ধ ভদ্রলোক বলে উঠলেন, কুকুর না বাবা, নেকড়ে। সন্দীপ চমকে বলে উঠল, মানে? বৃদ্ধ ভদ্রলোকটি বললেন, আসলে ওটা আমার শখ বলতে পারো।
শরীরে তো রাজরক্ত আছে, তাই এসব অদ্ভুত শখ। কথাগুলো শেষ করে কেমন যেন অদ্ভুত একটা হাড় হিম করা হাসি হেসে উঠলেন বৃদ্ধ ভদ্রলোকটি। কথা বলতে বলতে হাতের ইশারায় সন্দীপকে খাবারগুলো খেয়ে নিতে বললেন। সন্দীপ খাবারগুলো শেষ করতে বৃদ্ধ স্বয়ং শরবতের গ্লাসটা এগিয়ে দিলেন ওর দিকে। এই রকম পরিবেশে এই লাল রঙের শরবত ভর্তি গ্লাসটা দেখে সন্দীপের কেমন যেন খাওয়ার ইচ্ছেই হচ্ছিল না, কিন্তু বৃদ্ধ যেভাবে ওটা সামনে এগিয়ে দিলেন তাতে ও না করতেও পারল না। আর ভদ্রতার খাতিরে গ্লাসটা হাতে নিয়ে নিল। এই প্রথমে শরবতটা মুখে দিতে ওর স্বাদটা কেমন যেন একটা অদ্ভুত ধরনের লাগলো, কেমন একটা নোনতা নোনতা স্বাদ। অনেক সময় মুখের ভেতরটা কেটে গেলে যখন রক্ত বের হয়ে আসে সেটার স্বাদ যেমন হয় ঠিক তেমন স্বাদ। খেতে ভালো লাগছে না ওর, কিন্তু কি করবে, ভদ্রতার খাতিরে বাধ্য হলো খেতে। ঢক ঢক করে এক নিঃশ্বাসে খেয়ে ফেললো শরবতটি। এর মধ্যে ঘরের টিমটিমে আলোটাও জ্বলে গেছে। এত বড় বাড়ি, কিন্তু সেরকম বলতে গেলে মানুষজন কিছুই দেখা যাচ্ছে না। কোথায় যেন একটা শূন্যতা ছড়িয়ে আছে চারিদিকে। এবার গৃহস্বামী সন্দীপকে বসিয়ে একটু বাইরে গেলেন। বেশ খানিকটা সময় অতিক্রান্ত, বাইরে বৃষ্টির শব্দটাও কমে এসেছে। এবার সন্দীপ উঠে ঘরের এক প্রান্তে রাখা শ্বেত পাথরের টেবিলটার দিকে এগিয়ে গেল। এই ঘরে আসার বেশ খানিকক্ষণ পর থেকে এই টেবিলটা সন্দীপের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু ভদ্রলোক ঘরে থাকায় ইচ্ছা থাকলেও তার কাছে যেতে পারছিল না। এবার একটা সুযোগ এসে গেল। ও পায়ে পায়ে এগিয়ে গেল ওই দিকে। ভারী সুন্দর টেবিলটা। টেবিলের ওপর রাখা ফুলদানিতে রয়েছে এক গুচ্ছ লাল গোলাপ। সাদা ধবধবে পাথরের টেবিলটায় কালো ফুলদানিতে রাখা লাল গোলাপগুলো টেবিলটার সৌন্দর্য যেন আরো বেশি করে বাড়িয়ে তুলেছে। গোলাপগুলো যদি টেবিলে শোয়ানো থাকতো তাহলে ঠিক মনে হতো এক এক ফোঁটা লাল টকটকে রক্তের ফোঁটা। মুগ্ধ দৃষ্টিতে টেবিলটা দেখতে দেখতে সন্দীপ গৃহস্বামীর শৌখিনতার প্রশংসা না করে পারল না। টেবিলের কাঠের ফ্রেমটির সূক্ষ্ম কাজও সমান আকর্ষণীয়। এই টেবিলটা যে মিস্ত্রি বানিয়েছেন তাকে একজন মিস্ত্রি না বলে শিল্পী বললে তার ঠিক সম্মান প্রদান করা হয়। টেবিলের সামনের দেওয়ালে রয়েছে অপূর্ব কারুকার্য করা বেলজিয়াম কাচের একটা আয়না। টেবিলের সাথে একদম মানানসই। কতক্ষণ যে সন্দীপ টেবিলের সামনে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়েছিল ওর খেয়ালই নেই, কিন্তু হঠাৎ ওর পায়ের কাছে একটা ভিজে কিছু অনুভব হয়। ও চমকে তাকিয়ে দেখল একটা বিশাল বড় কুকুর মুখ নিচু করে ওর পা চেটে যাচ্ছে। চমকে উঠল সন্দীপ। ও ভয়ার্ত চোখে প্রাণীটার দিকে তাকাতে ওপাশ থেকে একটা আওয়াজ ভেসে এলো, ভয় নেই বাবা, ও ব্ল্যাঙ্কো, আমার পোষা নেকড়েগুলোর মধ্যে একটি। ব্ল্যাঙ্কো সবার খুব আদরে, আমার নির্দেশ ছাড়া ও কিচ্ছু করবে না। বোধহয় ওর তোমাকে খুব মনে ধরেছে, তাই ওরকম ভাবে তোমার কাছে চলে এসেছে। বলেই বৃদ্ধ ভদ্রলোকটি ব্ল্যাঙ্কোর উদ্দেশ্যে বলে উঠলেন, ব্ল্যাঙ্কো, এদিকে এসো, কাম হিয়ার। উনি ভয় পাচ্ছেন। যাও, এ ঘর থেকে যাও, উনি আমাদের অতিথি। যাও ব্ল্যাঙ্কো। ব্ল্যাঙ্কো এবার মুখটা তুলতে সন্দীপের প্রাণ পাখি খাঁচা ছাড়া হবার জোগাড়। আরে, এটা কোথায় কুকুর? এটা তো একটা নেকড়ে। গৃহস্বামীর ডাকে ব্ল্যাঙ্কো আর একবার মুখ ঘুরিয়ে সন্দীপের দিকে তাকিয়ে বাধ্য ছেলের মতো ধীরে ধীরে অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে গেল ঘর থেকে। হাঁপ ছেড়ে বাঁচল সন্দীপ। বৃদ্ধ ভদ্রলোক বললেন, এক এক সময় ভাবি বয়স তো অনেক হলো, আর এসবের মায়ায় আটকে থাকবো না। কি হবে? আমি যখন থাকবো না তখন কি কেউ ওর যত্ন করবে? এই জিনিস বহু প্রাচীন, আমাদের বংশ পরম্পরায় রয়েছে। দেখো তো, দেখে কি মনে হচ্ছে এটা এত পুরনো? বৃদ্ধ প্রায় ফিসফিসিয়ে একটা কথা বলে উঠলেন, ওটা আসলে জীবন্ত। যেভাবে উনি কথাগুলো বললেন, ঘরের এই পরিবেশে কথাগুলো অদ্ভুত রহস্যময় শুনতে লাগলো। সন্দীপ বৃদ্ধের কথায়
একটু অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে প্রশ্ন করল, জীবন্ত মানে? বৃদ্ধ সঙ্গে সঙ্গে কথাটা এড়িয়ে গেল। আসলে এটাকে ছোট থেকে দেখছি তো, তাছাড়া শুনেছি এটা আমার ঠাকুরদার আমলের জিনিস, খুব মায়া পড়ে গেছে এর ওপর, তাই বলে ফেললাম বাবা। এই বৃদ্ধের কথায় কিছু মনে করো না, বয়স হয়েছে তো কখন কি বলে ফেলি। বলেই হে হে করে হেসে উঠলেন। সন্দীপ আর কোনো কথা না বলে সোফায় ফিরে গিয়ে বসে পড়ল। বাইরের বৃষ্টি অনেকটাই কমে এসেছে, এবার বেরোতে হবে। কিন্তু এই সময় বৃদ্ধ এমন একটা কথা বলল যাতে সে থেমে গেল। বৃদ্ধ বলে উঠল, দেখো বাবা, তুমি যদি আমার একটা উপকার করে দাও তো আমি খুব কৃতজ্ঞ থাকব। সন্দীপ বলল, কি বলুন না, সংকোচ করবেন না, আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই করব। আপনি আমার এত বড় উপকার। সন্দীপের কথাটা পূর্ণ করতে না দিয়েই বৃদ্ধ ভদ্রলোক বলে উঠলেন, না না বাবা, উপকারের বদলে উপকার নয়। তাছাড়া আমি কোনো উপকার করিনি, মানবিকতার কারণে যেটুকু করার সেটুকুই করেছি। তুমি এরকম ভাবে বললে তো আমি কিছুই বলতে পারবো না। সন্দীপ বলে উঠল, ঠিক আছে, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, বলুন না আপনি কি বলবেন। বৃদ্ধ ভদ্রলোকটি বললেন, আসলে আমি চাই এই টেবিল আর আয়নাটা এমন একজনের হাতে তুলে দিতে যে এর যত্ন করবে। সন্দীপ প্রশ্ন করল, মানে আপনি এটা বিক্রি করতে চাইছেন কি? ভদ্রলোক বললেন, না না, বিক্রি নয়, আমি এটা এমন একজনকে দিয়ে যেতে চাই যে এর মর্যাদা দেবে। সন্দীপ বলল, সেই রকম কেউ তো আমার জানা নেই, তবে যদি বলেন আমি এটা কিনে নিতে চাই। আমার স্ত্রীর অনেক দিনের ইচ্ছা এরকম একটা শ্বেত পাথরের টেবিলের। ভদ্রলোক বললেন, তাই নাকি? বাহ, বেশ ভালোই হলো। বৌমার যখন ইচ্ছে তো এটা আমি তোমাকেই দিতে চাই, তবে একটাই শর্ত, এই টেবিল যে নেবে তাকে আয়নাটাও নিতে হবে। আসলে দুটোই তো আমার প্রাণ। অবশ্য তোমার কাছে এটা আমার অনুরোধ, আয়নাটাও নেবার জন্য। সন্দীপ মনে মনে বেশ খুশি হয়ে উঠল। যাক, শর্মিষ্ঠার অনেক দিনের ইচ্ছে পূরণ করতে পারবে এবার। বৃদ্ধের চোখে একটা অদ্ভুত হাসি খেলে গেল। এদিকে সন্দীপ ভাবছে, এরকম অ্যান্টিক জিনিসের দাম তো অনেক বেশি হয়, ও কি পারবে এটা নিতে? তবু একবার জিজ্ঞাসা করে দেখা যাক কত দাম চায়। কিন্তু এইভাবে জিজ্ঞাসা করা কি ভদ্রতার পরিচয়? ওকে একটু চুপ করে থাকতে দেখে বৃদ্ধ ভদ্রলোক বলে উঠলেন, কি ভাবছো বাবা, এটার অনেক দাম হবে তাই তো? কিন্তু আমি তোমার থেকে দাম নিতে পারবো না। আমি তোমার স্ত্রীকে বৌমা বলে সম্বোধন করলাম, তার মানে তুমি আমার ছেলের মতো। ছেলের থেকে বাবা কি দাম নিতে পারে কখনো? সন্দীপ বলে উঠল, না না, আপনি দাম না নিলে আমি এটা নিতে পারবো না। বৃদ্ধও দাম নিতে চাইছে না, আর সন্দীপও দাম ছাড়া এটা নেবে না। এই নিয়ে দুজনের মধ্যে আরম্ভ হলো কথাবার্তা। এবার বৃদ্ধ সন্দীপের কথায় রাজি হলো, কিন্তু একটাই শর্ত, টাকা সে নেবে, তবে এই মুহূর্তে সন্দীপের কাছে যা টাকা আছে সেটুকুই নেবে। সন্দীপ পকেট থেকে মানিব্যাগটা বের করে দেখে সেখানে সব মিলিয়ে মোটামুটি 1000 টাকা আছে। কিন্তু এই অমূল্য জিনিসগুলো এই টাকায় নিতে লজ্জা বোধ করছিল তার। বৃদ্ধের পীড়াপিড়িতে ও টাকাগুলো ওনার হাতে তুলে দিল এবং জানালো যে আগামীকাল এসে ও জিনিসগুলো নিয়ে যাবে। বৃদ্ধ বলে উঠল, না, তার কোনো দরকার হবে না, আমি তোমার বাড়িতে জিনিসগুলো পাঠাবার ব্যবস্থা করে দেব। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও বাবা। আসলে কি বলো তো, এইটুকু সময়ের মধ্যে তোমার প্রতি আমার একটা স্নেহের সঞ্চার হয়েছে, বড় ভালো লেগেছে তোমাকে আমার। ওর কোনো কথাই বৃদ্ধ শুনছেন না। এদিকে বৃষ্টিটাও থেমে গেছে, তবে আকাশের বুকে মেঘের ঘনঘটা এখনো কাটেনি। কালো আকাশটার বুক চিরে তখনও থেকে থেকে এ মাথা থেকে ও মাথা অবধি সাপের জিভের মতো বিদ্যুতের রেখা খেলে চলেছে। বাড়ির ভেতরে একটা পচা দুর্গন্ধ তীব্র হয়ে আসছে। সন্দীপের শরীরের ভেতরটা কেমন যেন করছে এই গন্ধে, গাটা গুলিয়ে উঠছে। না, আর বেশিক্ষণ এখানে থাকলে অসুস্থ হয়ে পড়বে সে। হয়তো ওই নেকড়েগুলোর খাবারের গন্ধ এটা।
এই মানুষগুলো এই অস্বাস্থ্যকর পরিবেশে থাকে কি করে এরাই জানে। যাই হোক, ওকে তো আর এখানে আসতে হচ্ছে না। এদিক থেকে ভালোই হয়েছে, ও বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে উঠে পড়ল। বাইকটা তো এই বাড়ি থেকে অনেকটা দূরে রেখে এসেছে সে। দেখা যাক সামনে কোথাও গ্যারেজ আছে কিনা। বৃদ্ধ ভদ্রলোকটি হঠাৎ বলে উঠলেন, তার কোনো দরকার নেই বাবা, আমি তোমার গাড়ি সারাবার ব্যবস্থা করে দিয়েছি। ওটা সারিয়ে দরজার বাইরেই রাখা আছে। আমার একজন লোক এ কাজ জানে, ওকেই এই কাজের দায়িত্ব দিয়েছিলাম, ও সব সেরে রেখেছে। বৃদ্ধের কথা সন্দীপ একটু অবাক হলো। ওর মনের কথা উনি বুঝলেন কিভাবে? বৃদ্ধ ভদ্রলোকটি প্রশ্ন করলেন, তুমি ভাবছো যে আমি তোমার মনের কথা বুঝলাম কি করে? সন্দীপ আবার চমকে উঠল। উনি বলে চললেন, তুমি যা ভেবেছ ওটাই স্বাভাবিক বাবা, আমি থাকলেও এই একই কথা ভাবতাম। তাই যা বললাম তা নিশ্চয়ই অদ্ভুত নয়, ভেবে দেখো। সন্দীপ আর কিছু না বলে বৃদ্ধকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে বেরিয়ে ও দেখতে পায় দরজার সামনে ওর বাইকটা দাঁড় করানো আছে। মনে মনে গৃহস্বামীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানায়। বাইকে স্টার্ট দিয়ে একবার পেছনে ঘুরে দেখে ওই বাড়ির সদর দরজা বন্ধ হয়ে গেছে। ওখানে যে কেউ আছে তা বোঝাই যাচ্ছে না। মনে মনে বেশ অবাক হয়ে একটুখানি দাঁড়িয়ে রইল আর ভাবল, কি অদ্ভুত মানুষ, যতক্ষণ ভেতরে ছিলাম ততক্ষণ কত আপ্যায়ন, দরজার বাইরে আসতেই। যাকগে, এবার বাড়িতে ফেরা যাক, যা দুর্যোগ গেল। এই একটা অবস্থা হয়েছে এখানকার, ওয়েদারের এত পরিবর্তন হচ্ছে যে কখন যে কি হয় বোঝাই যাচ্ছে না। আজ এতগুলো বছর এখানে আছি, আজকের মতো দুর্যোগ আগে কখনো হয়নি। সন্দীপ বাইকটা স্টার্ট দিল। হেডলাইটের আলোয় চারিদিকটা ঝলমলিয়ে উঠল। ওই জোরালো আলোয় পেছনের বাড়িটা কেমন যেন ভুতুরে বাড়ির মতো মনে হচ্ছিল। তারপর বাড়িতে ঢুকতে ঢুকতে সন্দীপের অনেকটা রাত হয়ে গেল। শর্মিষ্ঠা ওদিকে ছটপট করছে। সন্দীপের এর আগে বাড়িতে ফিরতে কখনো এমন দেরি হয়নি। তার উপর যা দুর্যোগ গেল, টুগলুটা বিছানায় ঘুমিয়ে কাদা। এমন সময় দরজার বেল বেজে উঠল। শর্মিষ্ঠা গিয়ে দেখল সন্দীপ এসেছে। ও দরজাটা খুলে দিল। শর্মিষ্ঠা এগিয়ে এসে ওর হাতের থেকে ব্যাগটা নিল। বাথরুমে জামা কাপড়গুলো আগে থেকেই গুছিয়ে রেখেছিল শর্মিষ্ঠা। সন্দীপ ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল। গিজারটা অন করাই ছিল। মাথার ওপরে শাওয়ারটা চালিয়ে দিল। হালকা গরম জলে সারাদিনের ক্লান্তি নিমেষে দূর হয়ে গেল তার। ও বাইরে এসে দেখল শর্মিষ্ঠা টেবিলে খাবার সাজিয়ে বসে আছে। খুব একটা খিদে ছিল না ওর, রাতে না খেলেও চলতো, কিন্তু শর্মিষ্ঠা ওর জন্য অপেক্ষা করে আছে। না খেলে ও হয়তো রাগ করে খাবেই না। তাই সন্দীপ খাবার টেবিলে চলে গেল। অল্প খাবার নিয়ে খেতে আরম্ভ করলো। খেতে খেতে গল্প করতে লাগলো। ওই বৃদ্ধ ভদ্রলোকের কথা, টেবিলের কথা, শেষকালে বৃদ্ধের অদ্ভুত আচরণের কথাও ও শর্মিষ্ঠাকে বলল। সব শুনে শর্মিষ্ঠা একদিকে বেশ খুশি হলো, আবার ভদ্রলোকের শেষকালের আচরণের কথা শুনে একটু অবাকও হলো। যাই হোক, সারাদিনের ধকলের পর বিছানায় গা এলিয়ে দিতেই আজ দু চোখের পাতায় ঝাঁপিয়ে পড়ল নিদ্রা দেবী। গভীর ঘুমের জগতে তলিয়ে গেল সন্দীপ। চারিদিকটা বড় নিস্তব্ধ। সন্দীপ একা হেঁটে চলেছে ওই নির্জন প্রান্তরে। কোথাও যেন জনমানবের চিহ্ন নেই। মনে হচ্ছে এ এক অচেনা গ্রহে প্রবেশ করেছে ও, যেখানে কোনো প্রাণের স্পন্দন দেখা যায় না। সন্দীপ হেঁটেই চলেছে। মাথার ওপর গনগনে সূর্য। সূর্যের প্রখর তাপ শরীরটাকে ঝলসে দিচ্ছে। পিপাসা, ভীষণ পিপাসা। গলা বুকটা শুকিয়ে গেছে ওর। একটু জল না পেলে হাঁটাটা মুশকিল হয়ে পড়ছে। কিন্তু জল কোথায়? সামনে ওগুলো কি? কালো কালো সারি সারি।
সমস্ত শক্তি একত্রিত করে সন্দীপ এগিয়ে চলেছে একটু জল পাওয়ার আশায়। এ কি? ও কি দেখছে? এ তো সার সার কফিন। যেদিকে তাকায় সেদিকেই কফিন। এখানে এত কফিন এলো কোথা থেকে? সামনে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। অনেক কষ্টে সন্দীপ বলে উঠল, একটু জল দেবেন। ও ভাবতেই পারেনি এ কে। ইনি তো সেই গৃহস্বামী। হাতে তার ধরা একটা বড় গ্লাসে এক গ্লাস লাল টকটকে পানীয়। হাসি মুখে এগিয়ে এলেন সন্দীপের দিকে, এগিয়ে দিলেন পানীয়। তৃষ্ণার্ত সন্দীপ চুমুক দিয়ে চমকে উঠল। হে কি? এ তো পানীয় নয়, এ যে রক্ত। সেই নোনতা নোনতা স্বাদ। না, ও কিছুতেই খাবে না। বৃদ্ধ হেসে উঠল বীভৎসভাবে। ওই হাসির শব্দে সিদ্ধারা বেয়ে নেমে এলো একটা শীতল শিহরণ। চারপাশের কফিনের ঢাকনাগুলো সঙ্গে সঙ্গে খুলে গেল। ওর মধ্যে থেকে বেরিয়ে আসতে লাগলো একের পর এক মৃত মানুষগুলো। সবাই একসাথে হাসতে লাগলো। সহ্য করতে পারছে না সন্দীপ। এই অসহ্য হাসিকে ঢাকতে ও দু কান চেপে ধরল। ওর সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। ও শেষবারের মতো চিৎকার করে উঠল, তোমরা কারা? কি তোমাদের পরিচয়? এই সময় কেউ ওকে ধাক্কা দিল। বেশ জোরে ধাক্কা খেয়ে সন্দীপ চমকে উঠল। ও চোখটা খুলে দেখে একটা আবছা আলোয় জায়গাটা ভর্তি। এবার শর্মিষ্ঠার ডাকে ওর জ্ঞান ফিরে এলো। ও ধাতস্থ হতে সামান্য সময় নিল। তার মানে এতক্ষণ ও স্বপ্ন দেখছিল? ঘামে ওর সারা শরীর ভিজে জবজবে হয়ে গেছে। ও পাশের টেবিলে রাখা জগ থেকে কাচের গ্লাসে জল ঢেলে ঢক ঢক করে খেয়ে নিল। শর্মিষ্ঠা এতক্ষণ সব লক্ষ্য করছিল। ও বুঝতে পেরেছে সন্দীপ মনে হয় কোনো বাজে স্বপ্ন দেখছিল। শর্মিষ্ঠা বলে উঠল, বাজে স্বপ্ন দেখেছো মনে হয় তুমি। ভোর হতে আর বেশি বাকি নেই, শুয়ে পড়ো। তার আগে জামাটা একটু চেঞ্জ করে নাও, ঘামে একদম ভিজে গেছো। শর্মিষ্ঠা রিমোটটা নিয়ে এসিটা বাড়িয়ে দিল। ঠান্ডাতে এবার সন্দীপের শরীরটা বেশ ভালো লাগছে। শর্মিষ্ঠা টুবলুর গায়ে একটা ভারী চাপা দিয়ে দিল। ছেলেটার খুব ঠান্ডা লাগার ধাত। টুবলুকে চাপা দিতেই ও বেশ ভালো করে পাশ ফিরে শুয়ে পড়ল। সন্দীপের স্বপ্নটার কথা মনে পড়ছে বারবার। চোখ বন্ধ করে থাকলেও ঘুম আসছে না ওর। কি ভয়ঙ্কর স্বপ্ন। তবে কি এই স্বপ্নের সাথে ওই ভদ্রলোকের কোনো যোগ আছে? ওই শরবতটা তো কেমন যেন নোনতা নোনতা ছিল। ওর মাথার ভেতরে সব যেন গুলিয়ে যাচ্ছে। স্বপ্নটা এত জীবন্ত ছিল। না, ওসব আর ভাববে না ও। সকালে অফিস আছে। ঘুমোবার চেষ্টা করতে লাগলো সন্দীপ। চেষ্টা করেও ঘুম আসছিল না ওর। বারবার ওই ভয়ঙ্কর স্বপ্নটা চোখের সামনে ভেসে ভেসে উঠছিল। শর্মিষ্ঠা ঘুমিয়ে পড়েছে। ছেলেটাও অঘরে ঘুমাচ্ছে। ছেলের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। শিশুরা ঘুমিয়ে পড়লে কেমন সুন্দর দেখতে লাগে। কত পবিত্র মুখখানা। সেইখানে নেই কোনো চিন্তা, কোনো ভাবনা, কোনো ছায়া। ঠিক যেন এক দেব শিশু। এখনো পর্যন্ত টুবলুকে এইভাবে কখনো দেখেনি সন্দীপ। শর্মিষ্ঠাকেও কত সুন্দর লাগছে। ঘুমন্ত মানুষ জাগ্রত মানুষের থেকে যেন বেশি সুন্দর। সকালবেলায় শর্মিষ্ঠার গলার আওয়াজে চমকে উঠল সন্দীপ। মানে ও যে কখন ঘুমিয়ে পড়েছে তাও নিজেও জানে না। শর্মিষ্ঠা সংসারের সব নিয়মকানুন ঠিকঠাক করে মেনে চলতে বরাবরই বেশি পছন্দ করে। সকালে উঠে সদর দরজায় জল দেওয়া ওর আর 5টা কাজের মধ্যে একটি। আজও সেই উদ্দেশ্যে দরজা খুলেছিল। দরজাটা খুলেই ও চমকে উঠল। দরজার সামনে দাঁড় করানো একটা অদ্ভুত শ্বেত পাথরের টেবিল ও একটা সুন্দর কারুকার্য করা দামি আয়না। কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে ওই দিকে চেয়ে থাকলো শর্মিষ্ঠা। এরপর সন্দীপকে ডাকতে লাগলো। সন্দীপ প্রথমটা উঠে কিছুই বুঝতে পারছিল না।
আসলে হঠাৎ করে ঘুমটা ভাঙলে আমাদের যেমন হয় তেমন আর কি। ধাতস্থ হতে বেশ কিছুটা সময় নিল। বিছানায় টুবলুটাও নেই, মানে বেশ বেলা হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল সন্দীপ। 7টা বাজতে যায়। ও 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যায় অফিসে। অনেকটা পথ যেতে হয় ওকে। ঘর থেকে বেরিয়ে এসে দেখে টুবলুটা স্কুলে যাবার জন্য তৈরি। আর একটু পরেই ওর গাড়ি এসে যাবে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে না স্কুলে যাবার খুব একটা ইচ্ছে ওর মধ্যে আছে। ও মায়ের সাথে নেচে নেচে ঘুরে বেড়াচ্ছে, আর ওর মা মহা কলরব আরম্ভ করেছে। সন্দীপকে আসতে দেখেই মা ও ছেলের উৎসাহের বাঁধ উপচে পড়ল। ওর দিকে তাকিয়ে খুশি খুশি মুখে শর্মিষ্ঠা বলে উঠল, দেখো দেখো এই টেবিলটাকে, কি সুন্দর না? আয়নাটাও টেবিলের সাথে বেশ মানিয়ে গেছে। টেবিল আর আয়নাটা দেখে চমকে উঠল সন্দীপ। আরে, এটা তো কাল রাত্রের সেই আয়না আর টেবিলটা। অবাক হয়ে সন্দীপ শর্মিষ্ঠাকে জিজ্ঞাসা করল, এটা এটা কে দিয়ে গেছে? শর্মিষ্ঠা বলে উঠল, জানি না তো, দরজা খুলে দেখি বাইরে সাজিয়ে রাখা, আশেপাশে কাউকে দেখতে পাইনি। ওদের কথার মাঝখানে টুবলু লাফাতে লাফাতে এসে বলল, বাপি, ও বাপি, দেখো তো এটা কি? টেবিলের ওই কোণাটাতে গোজা ছিল। সন্দীপ কাগজটা হাতে নিয়ে দেখলো একটা চিঠি। চিঠিটাতে ঠিক আগের দিনের রাজারা যেভাবে পত্র পাঠাতেন সেভাবে দুপাশে লাঠি দিয়ে মাঝখানে লেখা চিঠি, তাতে আবার সিলমোহর লাগানো। চিঠির কালিও লাল টকটকে, ঠিক যেন রক্ত দিয়ে লেখা। এই 21 শতাব্দীতে কেউ যে এরকম চিঠি পাঠাতে পারে তা ভাবলেও অবাক হতে হয়। আর একটা জিনিস খুব অদ্ভুত লাগলো সন্দীপের, সেটা হলো সিলমোহরের ছবিটি। ছবিটাতে একটা বেশ ভয়ঙ্কর জ্যান্ত মুখ রয়েছে। পুরো বিষয়টা বেশ রহস্যময় মনে হচ্ছে ওর। সন্দীপ যখন মন দিয়ে চিঠিটা দেখছে, তখন কখন যে শর্মিষ্ঠা এসে পাশে দাঁড়িয়েছে ও জানেই না। চিঠিটা সন্দীপের হাতে এমন করে ধরা যেটা ঠিক মতো শর্মিষ্ঠা দেখতে পাচ্ছে না। ও তাই একটু অধৈর্য হয়ে বলে উঠল, আরে, পড়বে তো চিঠিটা, কে লিখেছে কি লিখেছে দেখবে তো আগে। শর্মিষ্ঠার কথায় এবার সন্দীপ চমকে উঠল, বলল, ও হ্যাঁ হ্যাঁ, পড়ছি, দেখি এই অদ্ভুত চিঠিটা কার। পত্রের প্রথমেই সন্দীপকে সম্বোধন করে লেখা, মান্য পরেশু, আমি আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই সামান্য কিছু জিনিস আপনাকে প্রেরণ করা হলো। আপনি এই সব সামগ্রী গ্রহণ করলে আমি নিশ্চিন্ত হতে পারি। আপনি এই সামগ্রীর যথাযথ মূল্য প্রদান করেছেন, তাই এই সব আপনার কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আশা করি সব সুন্দরভাবে পেয়েছেন। আমার বংশের এই মূল্যবান জিনিসগুলো আপনার কাছে পৌঁছে দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। আজ থেকে এগুলো আপনার। আমার বা আমাদের বংশের কারোর এর ওপরে আর কোনো রকম দাবি থাকবে না আজ থেকে। আপনার ও আপনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে পত্র শেষ করলাম। ইতি, আপনার রাতের বন্ধু। এই অদ্ভুত পত্রটা পেয়ে সন্দীপ বেশ অবাক হলো। ভদ্রলোক নিজের নামটাও গোপন করলেন কেন? কেমন যেন একটা খটকা লাগলো ওর মনে। বেশ অদ্ভুত মানুষ তো। এই অমূল্য সম্পদগুলোর যা দাম নিয়েছেন তা খুবই সামান্য। সেইভাবে দেখতে গেলে এগুলোর বাজার দর যেরকম হওয়া উচিত তাতে সন্দীপের পক্ষে কেনা সম্ভব হতো না। তাছাড়া নিলামে তুললেও তো এগুলোর প্রচুর দাম পাওয়া যেত। হয়তোবা ওনার অর্থের সেরকম প্রয়োজন নেই। তবে উনি এগুলো কেন সন্দীপকে দিলেন? ওর সাথেই বা কতটুকু পরিচয় সন্দীপের? বলতে গেলে মাত্র কয়েক ঘন্টার আলাপ। তবে এই সামান্য সময়ের আলাপে এই মূল্যবান জিনিসগুলো দিয়ে দিলেন উনি? এর পেছনে কোনো রহস্য নেই তো? সন্দীপ চিঠিটা পড়ে ভাবনার স্রোতে সাঁতার কাটতে লাগলো। শর্মিষ্ঠার ধাক্কায় ও জ্ঞান ফিরে পেল। শর্মিষ্ঠা বলে উঠল, আরে, কি লিখেছে বলবে তো? তখন থেকে কি এত ভাবছ?
ডাকছি সাড়াই দিচ্ছ না। চমকে উঠল সন্দীপ। সত্যি তো, ও এতক্ষণ ডুবে গিয়েছিল এক ভাবনার জগতে। মনে মনে ভাবল, এখন জিনিসগুলো ঘরে ঢোকানো যাক, এরপর সামনের রবিবার আরও কিছু টাকা নিয়ে ও গিয়ে দিয়ে আসবে, যতটা ওর পক্ষে সম্ভব। সন্দীপ বাইরে থেকে কিছু লোকের ব্যবস্থা করতে গেল, কারণ ওর একার পক্ষে এইভাবে জিনিসগুলো ঘরে ঢোকানো অসম্ভব। এদিকে টুবলুর স্কুলের গাড়িটাও এসে গেছে। শর্মিষ্ঠা ওকে গাড়িতে তুলে দিল। টুবলু বাবুরও আজ স্কুলে যাবার মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু মায়ের ভয়ে অনিচ্ছা সত্ত্বেও মুখটা বেজার করে গাড়িতে উঠে গিয়ে বসল। শর্মিষ্ঠা হাত নেড়ে ওকে বিদায় জানালো। এর মধ্যে সন্দীপ কয়েকজনকে নিয়ে এসে হাজির। ওরা এসে সবাই মিলে টেবিলটা ভেতরে নিয়ে চলল। শর্মিষ্ঠা আগেই ঠিক করে রেখেছিল টেবিলটা কোথায় রাখবে। লোকগুলো মালপত্র তুলে দিয়ে টাকা নিয়ে চলে গেল। শর্মিষ্ঠা একটা ন্যাকড়া এনে ভালো করে টেবিলটা পরিষ্কার করে ফেলল। এসব করতে আজ সন্দীপের অফিস যেতে খানিকটা দেরি হয়ে গেল। অফিসের বস খুব পাঞ্চুয়াল। মিস্টার মাহেশ্বরী অফিসে কারণ নিয়মানুবর্তিতার অভাব সহ্য করেন না। যাই হোক, সন্দীপ কোনো রকম সামান্য কিছু মুখে দিয়ে বেরিয়ে গেল। আজ কপালে কি আছে কে জানে। অফিসে গিয়ে ওর কেবিনে ঢোকার মুখে একদম মাহেশ্বরীর মুখোমুখি পড়ে গেল ও। মিস্টার মাহেশ্বরী বলে উঠলেন, क्या बात है, इतना लेट? আজ মাহেশ্বরী কথাগুলো বলল, কিন্তু হালকা মেজাজে। ওর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আজ বেশ খুশি খুশি আছে। মনে হচ্ছে আজকে সন্দীপ খুব বাঁচা বেঁচে গেল। সবাই যে যার মতো স্কুল অফিসে বেরিয়ে যেতে শর্মিষ্ঠা চলে এলো ওই টেবিলটার কাছে। আয়নাটা এখনো লাগানো হয়নি, তাই ওটাকে পাশের ঘরে সাবধানে রাখা হয়েছে। সন্দীপ অফিস থেকে ফিরলে ওটার ব্যবস্থা হবে। শর্মিষ্ঠার বহুদিনের ইচ্ছে ছিল এইরকম একটা টেবিলের। আজ সেই ইচ্ছে পূরণ হয়েছে। শুধু ইচ্ছে পূরণ বললে হবে না, একদম লটারি পেয়েছে বলতে হবে। কেননা এরকম একটা অপূর্ব অ্যান্টিক টেবিল যে ওর বাড়ির শোভাবর্ধন করবে, সেটাও কল্পনাতেও ভাবেনি। আজ সারাটা দিন সময় কোথা দিয়ে কেটে গেল শর্মিষ্ঠা বুঝতেই পারল না। দেখতে দেখতে টুবলুটারও আসার সময় হয়ে গেল। দরজার বেলটা বেজে উঠল। শর্মিষ্ঠা দরজা খুলে দিল। টুবলুকে গাড়ির ড্রাইভার বাড়িতে পৌঁছে দিয়ে অন্য বাচ্চাদের নিয়ে চলে গেল। গাড়িটা বেরিয়ে গেল। টুবলু বন্ধুদের উদ্দেশ্যে টাটা জানালো। এবারও ঘরে ঢুকে সোফার উপরে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল। এক ছুটতে চলে গেল টেবিলটার সামনে। ওর কচি হাত দুটো দিয়ে জড়িয়ে ধরল ওটাকে। শর্মিষ্ঠা ওকে খেতে ডাকলো, কিন্তু ওর কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখল টুবলু এখনো স্কুলের পোশাকই ছাড়েনি। ও টেবিলটাকে দুহাতে জড়িয়ে ধরে আছে। দেখে মনে হচ্ছে যেন ওর কত দিনের বন্ধু। শর্মিষ্ঠা জোর করে ওখান থেকে ওকে সরিয়ে নিয়ে গেল, কিন্তু টুবলু টেবিলটা ছেড়ে কিছুতেই যাবে না। ওটা সকালে যখন এসেছে তখনও বেচারাকে স্কুল যেতে হয়েছে। এখন ওর ওটা খেলার জায়গা হয়ে গেছে। বিকেলে সন্দীপ ফিরে খানিক বিশ্রাম নিয়ে আয়নাটা লাগাবার ব্যবস্থা করলো। শর্মিষ্ঠার দেখিয়ে দেওয়া জায়গাটায় ও ওটা লাগাবার চেষ্টা করতে লাগলো। কিছুতেই পেরেকটা পোতা যাচ্ছে না। যতবার পুঁততে যাচ্ছে ওটা ঠেলে বেরিয়ে আসছে। ওই জায়গাটা ছাড়া আয়না লাগাবার আর একটাই জায়গা আছে, সেটা হলো ওই টেবিলটার ওপরে, ঠিক যেমনটা ছিল ওই ভদ্রলোকের বাড়িতে। সন্দীপের মনে একটা কৌতূহল মাথা চাড়া দিল। ও ভাবল, দেখি তো ওইখানে আয়নাটা লাগানো যায় কিনা। যেমনি ভাবা তেমনি কাজ। ও এগিয়ে গেল ওই দিকটাতে, পেরেকটা পোতার চেষ্টা করলো। আর কি আশ্চর্য, একবারেই ওটা দেওয়ালে আটকে গেল। সন্দীপের ওই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল। ভদ্রলোক বলেছিলেন ওগুলো জীবন্ত। কথাটা কি শুধু কথা মাত্র, না সত্যি? সন্দীপ একটু চিন্তিত হয়ে পড়ল পুরো ব্যাপারটা নিয়ে। তবে এই বিষয়ে শর্মিষ্ঠাকে কিছু জানালো না। দেখাই যাক না কি হয়। বেশ কটা দিন কেটে গেল,
কোনো সমস্যা হলো না। রবিবার দিনটাও এসে গেল, ছুটির দিন। ও আজ জলখাবার খেয়ে কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল। ওই গৃহস্বামী ভদ্রলোকের বাড়ি গিয়ে টাকাগুলো দিয়ে আসলে তবে ওর মন কিছুটা হালকা হবে। সন্দীপ বেরিয়ে পড়ল ওর বাইকটা নিয়ে। বেশ জোরেও গাড়ি চালাচ্ছে, অনেকটা দূরের পথ। তবে ওর কেমন যেন ভিতরে একটা অস্বস্তি হচ্ছে। ঠিকঠাক জায়গাটা চিনতে পারবে তো? আসলে সেদিন এখানে যেরকম পরিস্থিতি পড়েছিল তার উপরে ছিল প্রকৃতির রুদ্রমূর্তি। ও এগিয়ে চলল, মনে হচ্ছে এসে গেছে সেখানে। কিন্তু এ কি, চারিদিক ধুধু করছে যে। কিন্তু সন্দীপের ঠিক মনে আছে ওর গাড়িটা সেদিন এই জায়গাটাতেই খারাপ হয়ে গিয়েছিল। সেই সময় তখনও দিনের আলো ছিল। তবে বেশ কয়েকবার চেষ্টা করে যখন ও বাইকটা ঠিক করতে না পেরে ব্যর্থ হয়, তখন কিন্তু সন্ধে নেমে এসেছিল। আর আকাশে মেঘ থাকায় বেশ অন্ধকার মতো লাগলেও অনেক দূরের ওই বাড়িটাকে চোখে পড়েছিল ওর। এত বড় বাড়ি তো উধাও হয়ে যেতে পারে না নিশ্চয়ই। তবে কি ও ভুল রাস্তায় চলে এলো? আসলে ওই রাস্তার ধারে দু একবার মাত্র গিয়েছিল। পথটা বেশ নির্জন, ভয় ভয় লাগে সন্ধে নেমে গেলে। তাই খুব প্রয়োজন না পড়লে ওই রাস্তায়ও যেত না। তবে সেদিন সেরকম প্রয়োজন ছিল না। তবুও কেন যে ওই দিক দিয়ে যেতে গেল সেটাও নিজেও জানে না। এদিকে কিছু ঝোপঝাড় আর নির্জন প্রান্তর চোখে পড়ছে, কিন্তু বাড়িটার কোনো চিহ্ন মাত্র নেই। কি করবে ও বুঝে উঠতে পারছে না। এই সময় ঝোপের আড়াল থেকে তীব্র স্বরে ডাকতে ডাকতে বেরিয়ে এলো একটা ময়ূর। এইসব অঞ্চলে ময়ূর দেখা যায়। আমরা যেমন নানা রকম পাখি বাড়িতে পুষি, এখানকার অনেক বাড়িতেই ময়ূর পোষে। ময়ূরের ডাকাতে সন্দীপ চমকে উঠল। না, নিশ্চিত ভুল পথে এসেছে। ও আবার চলতে আরম্ভ করলো। বেশ অনেকটা সময় কেটে গেল। হতাশ সন্দীপ ওই বৃদ্ধের কোনো সন্ধান পেল না। তবে কি সেদিন ও ভুলক্রমে ওই অপরিচিত রাস্তায় ঢুকেছিল? হয়তো বা। ক্লান্ত সন্দীপ বাড়ির পথ ধরল। বাড়ি পৌঁছাতে শর্মিষ্ঠা জানতে চাইল বৃদ্ধের সাথে সাক্ষাৎ হলো কিনা, উনি টাকাটা নিলেন কিনা। সন্দীপ ওর থেকে এক গ্লাস জল চাইল। শর্মিষ্ঠা জলের গ্লাসটা নিয়ে আসতেই ঢক ঢক করে এক নিঃশ্বাসে জলটা খেয়ে ফেলল। খেয়েই সামনের সোফার ওপরে বসে পড়ল। অধৈর্য শর্মিষ্ঠা তাড়া দিয়ে বলে উঠল, বলবে তো কি হলো? সন্দীপ ধীরে ধীরে সবটা বলল। শর্মিষ্ঠা বলে উঠল, তুমি নিশ্চিত ভুল রাস্তায় গেছো? না হলে ওরকম একটা বড় বাড়ি যা তোমার কাছে শুনেছিলাম এই দুদিনে উধাও হয়ে যেতে পারে? সন্দীপ বলল, হয়তো তুমি ঠিক বলছো। কি আর করা যাবে, আমি তো মন থেকেই টাকাটা দিতে গিয়েছিলাম। যাই হোক, টুবলুটার খাওয়া হয়ে গেছে? শর্মিষ্ঠা বলে উঠল, হ্যাঁ, যাও তুমি স্নানটা সেরে এসো, আমি খাবার জোগাড় করি। সন্দীপ স্নানের ঘরে ঢুকে গেল। ওর মাথায় ওই চিন্তাটা ঘুরছে। অদ্ভুত তো পুরো ব্যাপারটা। মাথার ওপরের শাওয়ারটা চালিয়ে দিল সন্দীপ। বৃষ্টির মতো ঠান্ডা জলের পরশে চারিদিকটা চনমনে হয়ে উঠল। আরামে চোখ দুটো বন্ধ করে জলের ধারার মজা নিতে লাগলো সন্দীপ। গাটা কেমন যেন চটচট করছে। ও চোখটা খুলে চমকে উঠল। এ কি, শাওয়ার থেকে জলের বদলে নেমে আসছে রক্তের ধারা, আর তার সাথে অদ্ভুত ধরনের এক গাদা পোকা। সন্দীপের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। বাইরে থেকে দরজার ধাক্কা আর সাথে সাথে শর্মিষ্ঠার গলার আওয়াজ। শর্মিষ্ঠা বলে উঠল, কি গো, কি হয়েছে? সন্দীপ কিছু উত্তর দেওয়ার আগেই ও দেখল এসব কি দেখছিল, এ যে জলই। সারাদিন গরমে ঘোরাঘুরি করেই এইসব আজে বাজে জিনিস দেখছে ও। না, উল্টোপাল্টা চিন্তা ওকে বিভ্রান্ত করে দিয়েছে।
ওদিকে সামনে বাইরের দরজায় শর্মিষ্ঠার ধাক্কা আর ওর উদ্বেগ ভরা কণ্ঠের আওয়াজ ভেসে আসছে। শর্মিষ্ঠা বলল, কি হলো তোমার, বলবে তো? ধাতস্থ সন্দীপ বলল, না, কিছুই হয়নি। শর্মিষ্ঠা জিজ্ঞাসা করল, চিৎকার করলে কেন? সন্দীপ বলে উঠল, পরে বলছি। সন্দীপ কোনো রকমের স্নান সেরে বেরিয়ে এলো। ওকে বের হতে দেখে উদ্বিগ্ন মুখে শর্মিষ্ঠা এগিয়ে এসে জিজ্ঞাসা করল, তোমার শরীর ঠিক আছে তো? সন্দীপ জানে এসব কথা বললে শর্মিষ্ঠা বেচারি ঘাবড়ে যাবে। তাছাড়া ও যেটা দেখেছে সেটা মনের ভুল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই শর্মিষ্ঠাকে অন্য কথায় ভুলিয়ে দিল। শর্মিষ্ঠা খাওয়ার টেবিলে সব গরম করে নিয়ে এলো। ততক্ষণে সন্দীপও এসে গেছে। দুজনে নানা গল্পে মেতে উঠল। টুবলুটাও বেশ অঘরে ঘুমাচ্ছে। ওরা অনেক দিন বাদে পরস্পরের কাছাকাছি এলো। সন্দীপও মন থেকে আজে বাজে চিন্তাগুলো দূর করতে চাইছিল। ওরা কখন যে ঘুমিয়ে পড়েছিল, যখন চোখ খুলল তখন ঘরটা ঘন অন্ধকারে ভরে আছে। ধর্মরিয়ে উঠে বসল শর্মিষ্ঠা। সন্ধ্যের অন্ধকার চারিদিকে ছড়িয়ে রয়েছে। হাত বাড়িয়ে বেড সুইচটা জ্বালিয়ে দিল। সন্দীপ এখনো অঘরে ঘুমাচ্ছে। বেচারা রাত যা ধকল গেছে, ও ঘুমাক। এই ভেবে শর্মিষ্ঠা উঠে গেল। পাশে তাকিয়ে দেখল টুবলুও নেই। টুবলুকে না দেখতে পেয়ে শর্মিষ্ঠা চমকে উঠল। কোথায় গেল ছেলেটা? জোরে ডাকতে যাচ্ছিল, কিন্তু ঘুমন্ত সন্দীপকে দেখে চুপ করে গেল। টুবলু কখনো না বলে বাড়ি থেকে বের হয়ে যায় না। হয়তো ওর ঘুম ভেঙে গেছিল, বাবা মাকে ঘুমোতে দেখে আর বিরক্ত না করে পাশের ঘরে বসে আছে। বিছানা থেকে নেমে ও পাশের ঘরের দিকে পা বাড়ালো। টুবলুটাকে দেখে তারপর বাথরুমে ঢুকবে। ঘরে সন্ধেবাতিও দিতে হবে। শর্মিষ্ঠা টুবলুকে খুঁজতে পাশের ঘরে গিয়ে চমকে উঠল। বলে উঠল, এ কি টুবলু? টুবলু অন্ধকারে বসে রয়েছে। ওর গলার আওয়াজ শোনা যাচ্ছে বেশ আস্তে। কিন্তু ও কার সাথে কথা বলছে এই অন্ধকারে? তাছাড়া টুবলু তো অন্ধকারকে ভীষণ ভয় পায়। শর্মিষ্ঠা এগিয়ে গিয়ে আলোটা জ্বেলে দিল। তীব্র আলোর ছটায় অন্ধকার দূর হয়ে গেল। টুবলু বিরক্ত হয়ে উঠল। বেশ জোর গলায় বলে উঠল, আলোটা জ্বালালে কেন? আমি তো খেলছিলাম। শর্মিষ্ঠা তাকিয়ে দেখে ও টেবিলের ওপর উঠে বসে আয়নাটার দিকে তাকিয়ে আছে। শর্মিষ্ঠা জিজ্ঞাসা করল, অন্ধকারে কার সাথে খেলছিলিস? মায়ের প্রশ্নে টুবলু মুখটা বেজার করে থাকলো, উত্তর দিল না। শর্মিষ্ঠা আবার প্রশ্ন করল, টেবিলে উঠলি কি করে? উত্তরে টুবলু বলল, উঠিয়ে দিয়েছে। টুবলুর ছোট্ট জবাবে চমকে উঠল শর্মিষ্ঠা। ওকে আর কিছু জিজ্ঞাসা করার আগে পাশের ঘরে ল্যান্ডফোনটা সশব্দে বেজে উঠল। চমকে শর্মিষ্ঠা ওদিকে পা বাড়ালো। নির্ঘাত শাশুড়ি মায়ের ফোন। দুদিন ফোন করতে পারেনি, তাই আজ ফোন করেছে। ফোনটা তুলতে ওদিক থেকে সুদীপা দেবীর গলা ভেসে এলো, কি রে, ফোনটা এতক্ষণ ধরে বাজছে, তুলছিলি না কেন? সব ঠিক আছে তো? শর্মিষ্ঠা বলে উঠল, হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। আসলে আজ একটু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে এই উঠলুম। সন্ধে দিতেই যাব ভাবছিলাম। সুদীপা দেবী বলে উঠলেন, জানিস তো, দুপুরে একটা বাজে স্বপ্ন দেখেছিলাম তোদের জন্য, তাই মনটা খুব ছটফট করছিল। ভেবেছিলাম রাতের দিকে ফোনটা করব, কিন্তু মনটা শান্ত হচ্ছিল না, তাই। সন্দীপটা কোথায়? শর্মিষ্ঠা বলল, ও ঘুমাচ্ছে। আমি আর ঘুম ভাঙাইনি, সারা সপ্তাহ যা পরিশ্রম করে, একটু ঘুমাক। ঘুম ভাঙা গলায় পেছন থেকে সন্দীপ বলল, কার ফোন, মায়ের? শর্মিষ্ঠা বলে উঠল, ওই তো আপনার ছেলে এসে গেছে, দিচ্ছি। সন্দীপের হাতে ফোনটা দিয়ে শর্মিষ্ঠা বাথরুমে ঢুকে গেল। টুবলু নিজের বিছানায় চলে এসেছে। গা ধুয়ে সন্ধে দিয়ে টুবলুকে 1 কাপ কমপ্ল্যান আর কিছু বিস্কুট দিল।
নিজেদের জন্য কফি আর কিছু ঘরে থাকা স্ন্যাক্স নিয়ে এসে বসলো। সন্দীপেরও মায়ের সাথে কথা বলে মনটা ভালো লাগছে। সন্দীপ শর্মিষ্ঠাকে বলল, এবছরে মা বলছে পুজোয় কলকাতা যেতে। অনেক দিন ওদিকে যাওয়া হয় না, সবাই বারবার যেতে বলে। এবার ভাবছি কদিন ঘুরেই আসবো। ওর কথায় শর্মিষ্ঠা বেশ খুশি হলো। ওরও তো অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয় না, এই সুযোগে দুটোই হয়ে যাবে। মা বারবার ফোন করে দুঃখ করেন, নাতিকে অনেক দিন দেখেননি। তাই ও সন্দীপের প্রস্তাবে খুশি মনে সাড়া দেয়। কমপ্লান খেতে খেতে টুবলুটা ওদের কথা শুনছিল। অন্যবারও এসব কথা শুনলে বাড়িতে আনন্দের বান বইয়ে দেয়, কিন্তু এবার খেতে খেতে হঠাৎ বলে উঠল, আমি কোথাও যাব না। সন্দীপ আর শর্মিষ্ঠা অবাক চোখে ওর দিকে তাকিয়ে বলল, মানে যাবে না কেন? ঠাম্মি, দাদাই, দিদান সবাই যেতে বলছে বারবার, আর তুমি হঠাৎ যাবে না বলছো? টুবলু বলে উঠল, বললাম তো যাব না। বলে হাতে ধরা কাপটা আচমকা দেয়ালের দিকে সজোরে ছুঁড়ে মারল। ওরা দুজনেই অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। টুবলুর এহেন ব্যবহারের সাথে ওরা কোনোদিনই পরিচিত ছিল না। এই প্রথম ওকে এইরকম ব্যবহার করতে দেখল। ওর কচি ফর্সা মুখটা রাগে যেন লাল টকটকে হয়ে গেছে। সন্দীপও অবাক চোখে ছেলের এই রূপের দিকে তাকিয়ে থাকল। শর্মিষ্ঠা এবার রাগতভাবে কিছু বলতেই যাচ্ছিল। সন্দীপ ওকে হাতের ইশারায় থেমে যেতে বলল। সন্দীপের ইশারায় থেমে গেল শর্মিষ্ঠা। টুবলুও ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। কিছুদিন ধরে বাড়ির সমস্ত শিষ্ট পরিবেশ কেমন যেন অস্থির হয়ে উঠেছে। শর্মিষ্ঠা এই বিষয়টা লক্ষ্য করেছিল। বাড়িতে 3টে মাত্র প্রাণী, কোনো সমস্যা ছিল না, বেশ চলে যাচ্ছিল। এর মধ্যে কি যে হলো? না সন্দীপ, যা বলছে টুবলু রাজি হোক বা না হোক। অনেক দিন হয়ে গেছে কলকাতায় যাওয়া হয়ে ওঠে না, নানা ব্যস্ততায়। এক জায়গায় থাকতে থাকতে বিরক্তি থেকে হয়তো এসব সমস্যা তৈরি হচ্ছে। টুবলু তো অনেক ছোট, ওকে বুঝিয়ে বললেই হবে। আবার কলকাতায় গেলে সবাইকে পেলে এখানে আসতেও চায় না। ওই বাড়ির দাদা দিদিরা তখন ওর সবচাইতে কাছের মানুষ হয়ে যায়। তখন ওর মায়ের কথা মনেও থাকে না। আর বাড়ির ছোটরাও টুবলুকে পেলে হই হই করে কাটিয়ে দেয়। ও সিদ্ধান্ত নিল কলকাতায় যাবার। সন্দীপকেও সেইভাবে ছুটি নেওয়ার কথা বলে দিল। সন্দীপ বেরিয়ে যাওয়ার পরে টুবলুর রাগ ভাঙাতে ও গেল পাশের ঘরে। আজ ছেলেটার স্কুল ছুটি, নির্ঘাত তো টেবিলের কাছেই আছে। হ্যাঁ, ঠিক ধরেছিল শর্মিষ্ঠা। টুবলু টেবিলের ওপরে উঠে বসে আছে, আয়নার দিকে তাকিয়ে বক বক করে যাচ্ছে। ঠিক যেমন করে সামনে একজন বন্ধু থাকলে কথা বলে, ঠিক সেইভাবে। শর্মিষ্ঠা একটু অবাক হলো মনে মনে। বাড়িতে তো আরো আয়না আছে, কিন্তু এই আয়নাটার প্রতি টুবলুর এত আকর্ষণ কেন? টেবিলটাতেই বা উঠল কি করে? শর্মিষ্ঠা ঘরে ঢুকে দেখে যথারীতি টুবলু টেবিলের ওপরে উঠে আয়নার দিকে তাকিয়ে কথা বলে চলেছে। তবে আজ টেবিলের কাছে একটা টুল আনা রয়েছে, কিন্তু কার সাথেও কথা বলছে? শর্মিষ্ঠা এগিয়ে গেল ওই দিকে। দু একটা কথা ভেসে এলো ওর কানে। টুবলু বলছে, হ্যাঁ, আমি তো মা আর বাপিকে বলে দিয়েছি, কিছুতেই কলকাতা যাব না। হ্যাঁ, আমি কাপটাও ছুঁড়ে ফেলে দিয়েছি, তুমি যেমন বলেছিলে। কথাটা শুনে চমকে উঠল শর্মিষ্ঠা। এসব কি বলছে ছেলে? ও এগিয়ে গেল আয়নার দিকে। তারপরে টুবলুকে বলল, এসব কি বলছো টুবলু? কে তোমাকে কাপটা ছুঁড়ে দিতে বলেছিল? আর তুমি কার সাথে কথা বলছো? মায়ের এতগুলো প্রশ্নের সামনে ও থতমত খেয়ে গেল। ওর নিষ্পাপ চোখ দুটো দিয়ে একবার আয়নার দিকে তাকায়, আর একবার টেবিলের দিকে তাকাতে থাকলো। কি বলবে বুঝে উঠতে পারল না। এবারও টেবিল থেকে নেমে এলো। শর্মিষ্ঠাকে প্রায় ঠেলে দৌড়ে চলে গেল ওই ঘর থেকে। অবাক শর্মিষ্ঠা ওর চলে যাওয়ার দিকে একটু তাকিয়ে ওই আয়নার দিকে তাকাতে লাগলো। বেশ খানিকটা সময় তাকিয়েও
ও কিছুই বুঝে উঠতে পারল না। আয়নায় খানিকক্ষণ নিজের প্রতিচ্ছবি দেখে কিছুই বুঝল না ও। তারপর ও ওখান থেকে টুবলুর কাছে চলে এলো। ছেলেটা বিছানার ওপর উপুর হয়ে শুয়ে আছে। নাকটা টানার শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে যেন ও কাঁদছে। শর্মিষ্ঠা ওর পাশে বসে ওর গায়ে হাত রাখলো। সাথে সাথে ইলেকট্রিক শক খাওয়ার মতো ছিটকে সরে উঠে বসলো টুবলু। ওর চোখ দুটো টকটকে লাল। চোখের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে একটা হিংস্র ভাব। ওইটুকু বাচ্চার মধ্যে এতটা পরিবর্তন! শর্মিষ্ঠা সামলে নিল নিজেকে। ও স্নেহের বশে এগিয়ে গেল ছেলের দিকে। টুবলু আচমকা ওর হাতটা আঁচড়ে দিল সমস্ত শক্তি দিয়ে। যন্ত্রণায় আর্তনাদ করে হাতটা সরিয়ে নিল শর্মিষ্ঠা। ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে ওর হাত দিয়ে। ও এবার রাগত স্বরে টুবলুকে কিছু বলার জন্য মুখটা ওর দিকে ফেরালো। মুখটা ফিরিয়েই চমকে উঠল শর্মিষ্ঠা। রক্তের ফোঁটাগুলোর দিকে তাকিয়ে রয়েছে টুবলু লোলুপ দৃষ্টিতে। মাঝে মাঝে জিভটা দিয়ে পুরো ঠোঁটটা চাটছে। ওকে দেখে মনে হচ্ছে কত দিনের ক্ষুধার্ত যেন। প্রচন্ড ভয় পেয়ে গেল শর্মিষ্ঠা। হঠাৎ টুবলুর এ কি হলো? ও নিজের ভয়টাকে মনের মধ্যে চেপে রেখে টুবলুর দিকে এগিয়ে গেল। বলে উঠল, কি হলো রে, রাগ হয়েছে? কি করলি দেখ তো, হাতটা কেটে গেল, কত রক্ত পড়ছে। কথাটা শেষ হতেই টুবলু ওর মায়ের হাতের উপরে ঝাঁপিয়ে পড়ল। জিভ বের করে শর্মিষ্ঠার হাতটা চাটতে লাগলো। শর্মিষ্ঠা কয়েক মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছিল না। ততক্ষণে ওর হাতের রক্তটা চেটে নিয়েছে টুবলু। ওর সাদা ছোট্ট ছোট্ট দাঁতগুলোয় হালকা রক্তের ছাপ লেগে রয়েছে। ও খিলখিলিয়ে হাসছে। শর্মিষ্ঠার মুখ দিয়ে শুধু একটাই কথা বের হলো, টুবলু। টুবলু ওর মায়ের দিকে এবার তাকালো। ওর চোখ মুখে একটা শান্ত ভাব ফুটে উঠেছে। ও বলে উঠল, আমার হাতে ছুঁচ ফুটে গিয়েছিল সেদিন, রক্ত বের হচ্ছিল। তুমি তো সেদিন মুখে ঢুকিয়ে দিলে আঙ্গুলটা, বললে এইভাবে রক্ত পড়া নাকি বন্ধ হয়ে যাবে। তাই তো আমি। টুবলুর কথায় ওই মুহূর্তে শর্মিষ্ঠা কি বলবে বুঝতে পারছিল না। সন্দীপ কখন বাড়ি ফিরে আসবে সেই চিন্তাই করছিল শর্মিষ্ঠা। ও এখন অফিসে, বেশিক্ষণও যায়নি। এক্ষুনি যদি ফোন করা হয় তবে ও বেচারা টেনশনে পড়বে। না, ধৈর্য হারালে চলবে না, ওর আসার অপেক্ষায় থাকতে হবে। সন্দীপের আজ ফিরতে দেরি হলো। শর্মিষ্ঠা ছটপট করছিল পুরো ঘটনাটা ওকে বলার জন্য। টুবলুটা ঘুমিয়ে পড়েছে। সন্দীপ ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে চলে এলো। আজ একেবারে খাবার খেয়ে শুয়ে পড়বে ও। ওর শরীরটা আজ বিকেল থেকে বেশ খারাপ লাগছে। ও শর্মিষ্ঠাকে সে কথা জানিয়ে খাবার দিতে বলল। সত্যি তো আজ সন্দীপের চোখ মুখ অন্যরকম লাগছে। ও আর কিছু বলতে পারল না সন্দীপকে। খাওয়া দাওয়ার পর ওরা শুয়ে পড়ল। শর্মিষ্ঠার চোখে আজ ঘুম নেই। ওর মন বড়ই কুগাইছে। মনে হচ্ছে কোনো বড় বিপদ ধীরে ধীরে হাত বাড়িয়ে দিচ্ছে ওর সংসারে। ও মনে মনে সিদ্ধান্ত নিল, কাল সবাই চলে গেলে আগে শাশুড়ি মাকে সবটা জানাতে হবে। উনি কি বলেন দেখাই যাক। ভোর রাতের দিকে চোখটা লেগে গিয়েছিল। একটা জোর শব্দে ওর ঘুমটা ভেঙে গেল। ধর্মরিয়ে উঠে পড়ল ও। কোন দিক থেকে শব্দটা আসছে বোঝার চেষ্টা করলো। দেখল পাশে টুবলু ও সন্দীপ দুজনেই নেই। বিস্মিত শর্মিষ্ঠা চারিদিকে তাকাতে লাগলো। এমন সময় বাবা আর ছেলে দুজনেই ঘরে ঢুকলো। সন্দীপের হাতে একটা ট্রে, তাতে চা ও বিস্কুট ও টুবলুর হেলথ ড্রিঙ্কস। শর্মিষ্ঠা একবার টুবলুর দিকে তাকিয়ে দেখল, না, ছেলেটার মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে না। তবে কি ওর দুশ্চিন্তা অমূলক? তবুও একবার মার সাথে আলোচনা করতে হবে, অন্তত নিজের মনের শান্তির জন্য। পরদিন সবাই যে যার মতো অফিসে ও স্কুলে বেরিয়ে যাবার পর যখন শর্মিষ্ঠা একটু অবসর পেল, সেই সময় ও ওর শাশুড়ি মাকে ফোন করল। সুদীপা দেবী ফোনটা ধরে শর্মিষ্ঠার গলা পেয়ে খুব খুশি হয়ে উঠলেন। দু একটা কথা বলার পর শর্মিষ্ঠা টুবলুর কথা বলল। ওই নতুন আনা টেবিল ও আয়নার কথাও বাদ দিল না।
বেশ অনেকক্ষণ পর একটানা ও কথাগুলো বলে যাবার পর ওদিক থেকে কোনো সাড়া না পেয়ে বলে উঠল, মা, সমস্তটা শুনলে তো? এবার কি করব বলে দাও না। ওর একটু অবাক লাগছে। সুদীপা দেবী তো এরকম চুপ করে থাকবেন না, কোনো না কোনো মন্তব্য অবশ্যই করবেন। শর্মিষ্ঠা আবার বলে উঠল, হ্যালো, শুনছো তো মা? কথা বলছো না কেন? ফোনের অপর প্রান্ত থেকে একটা ক্ষণক্ষণে গলায় ভেসে এলো হাসির আওয়াজ। চমকে উঠল শর্মিষ্ঠা, কেঁপে উঠল ওর হাত। হাত থেকে রিসিভারটা ঠকার শব্দে পড়ে গেল। শর্মিষ্ঠা রীতিমতো ঘামতে লাগলো। এসব কি হচ্ছে ওর সাথে? ফোনে কার হাসির আওয়াজ? তবে কি ও এখনো পর্যন্ত যা যা বলল তা ওর শাশুড়ি মা শোনেননি? শুনলে তো নিশ্চয়ই একটা উপায় বের করতেন। ও কি আর একবার ফোন করবে? ওর ভাবনার মাঝখানে পাশের ঘরে ঝনঝন করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। শব্দেও চমকে উঠল। ছিন্ন হলো ওর ভাবনার সুতো। ও দৌড়ে পাশের ঘরে গিয়ে দেখে টেবিলের ওপর রাখা ফুলদানিটা মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। জল গড়িয়ে সারা ঘর ভর্তি হয়ে গেছে। শর্মিষ্ঠা বেশ অবাক হলো। ফুলদানিটা পড়লো কিভাবে? এখানে তো কোনো হাওয়া বাতাস বইছে বলে মনে হয় না যে হাওয়ার দমকায় ওটা পড়ে যাবে। তবে ওটা পড়লো কি করে? ও বুঝে উঠতে পারল না। ও মাটি থেকে ধীরে ধীরে ফুলদানির টুকরোগুলো কুড়িয়ে নিল। ছেলেটা এই ঘরেই থাকে। কাচের টুকরো যদি কোনোভাবে পড়ে থাকে, আবার সেটা যদি টুকলোর পায়ে ফুটে যায়, তাহলে তো সমস্যা হবে। খুব সাবধানেও পরিষ্কার করে ফেললো জায়গাটা। ও লক্ষ্য করেনি একটা কাচের টুকরো ওর হাতের আঙ্গুলটাকে জখম করেছে। সেখান দিয়ে লাল টকটকে রক্তের ফোঁটা বেরিয়ে আঙ্গুলে লেগে রয়েছে এমনভাবে যে দেখে মনে হচ্ছে ঠিক যেন একটা চুনি। ও উঠে দাঁড়ালো। আঙ্গুলটা এবার সামান্য ব্যথা ব্যথা করছে, যেন ওষুধ দিতে হবে। শর্মিষ্ঠা উঠে দাঁড়াতেই ওর সামনে ওই আয়নাটার দিকে নজর গেল ওর। এক পলকের জন্য একটা আবছা মুখ ভেসে উঠল যেন। কি ভয়ঙ্কর মুখটা! অদ্ভুত একটা আকর্ষণ যেন ওকে আয়নার দিকে টানছে। কেন জানি ওর ওই রক্তাক্ত আঙ্গুলখানা দিয়ে ছুতে গেল আয়নাটাকে। কেউ যেন ওর আঙ্গুলটাকে টানতে চেষ্টা করছে আয়নার ভেতরে। শর্মিষ্ঠা হাতখানি টেনে আনার চেষ্টা করছে, কিন্তু ওর মনে হচ্ছে যেন একটা অদৃশ্য জিহ্বা ওর আঙ্গুলটাকে চাটছে। তার অদৃশ্য ভিজে ভিজে জিভটাকে ও স্পষ্ট অনুভব করতে পারছে। ওর অজান্তেই ওর মুখ দিয়ে একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো। নিমেষেকে ওর হাতটাকে দূরে ঠেলে সরিয়ে দিল বেশ জোরে। শর্মিষ্ঠার জ্ঞান ফিরে এলো। এই সামান্য সময়ে কি যে ঘটে গেল ও বুঝতেই পারল না। এই সমস্ত ব্যাপারটা কি ওর মনের ভুল? কয়েক মুহূর্তে যে মুখটা ভেসে উঠেছিল, সেই ভয়ানক মুখটা। কোনো কালেই ওর এভাবে ভূত প্রেতে বিশ্বাস ছিল না। ওর কাছে ভূত মানে অতীত। ওর জীবনে সেরকম কোনো ঘটনা ঘটেনি। তবে গা ছমছমে ভূতের গল্প শুনতে বেশ লাগতো। এটা অবশ্য অনেকেরই হয়। আসলে এই ভৌতিক বিষয়টা সবার পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়, কেননা এ এক অন্য জগৎ। সেই জগতে প্রবেশ বা সেই জগতের বাসিন্দাদের সম্বন্ধে অতিরিক্ত কৌতূহল বুঝি তেনারাও পছন্দ করেন না। তবে বিশেষ বিশেষ কিছু মানুষের মধ্যে জ্ঞানত বা অজ্ঞানত এই ক্ষমতা থাকে। তাদের পক্ষে এসব উপলব্ধি সম্ভব। তবে যদি কখনো তেনাদের ইচ্ছে হয়, তবে তারা দেখা দিতে পারে। এইসব নানা চিন্তার মাঝে ফোনটা আবার বেজে উঠল। শর্মিষ্ঠা ফোনের আওয়াজে তাড়াতাড়ি ফোনটা ধরল। ওদিক থেকে সুদীপা দেবীর গলার আওয়াজ ভেসে এলো, কি রে, তখন ফোনটা ফট করে কেটে দিলি কেন? আমি বকে যাচ্ছি তখন থেকে। ও মা, দেখি কোনো শব্দই নেই। হ্যালো হ্যালো করেই গেলাম। হ্যাঁ রে, তোর শরীরটা ঠিক আছে তো? শর্মিষ্ঠা বলে উঠল, হ্যাঁ গো মা, ফোনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। সুদীপা দেবী বললেন, তা তোরা কি ঠিক করলি? পুজোয় আসছিস তো? শর্মিষ্ঠা বলল, হ্যাঁ, তোমার ছেলেকে বলেছি আমরা আসব, তবে টুকলুটা যেতে চাইছে না। চিন্তা করো না, ঠিক নিয়ে যাব। সুদীপা দেবী বললেন, অনেক দিন ছেলেটাকে দেখি না,
তোরাও আসিস না, তাই ছেলেটা ওরকম হয়ে গেছে। এদিকে আসলে দেখবি ঠিক হয়ে যাবে। সুদীপা দেবীর সাথে কথা বলে মনটা হালকা হয়ে গেল শর্মিষ্ঠার। সব মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে শর্মিষ্ঠা ঘরের কাজে মন দিল। টুকলুটা স্কুল থেকে ফিরে আসবে আর কিছুক্ষণ বাদেই। এদিকে তীব্র স্বরে কলিং বেলটা বেজে উঠতে চমকে উঠল শর্মিষ্ঠা। এই সময় আবার কে এলো? এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।